আমি বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি দুই চারটা সংস্কারের যে বিষয়গুলো, সেটা হলো আমাদের বিগত নেতৃবৃন্দ, আমাদের অতিরিক্ত মহাসচিব আমাদের বিশেষ করে আউটসোর্সিং নিয়োগদাতা অনেকগুলো ভেঙে পড়েছে। এটার মধ্যে বিশেষ করে আমাদের ৭-৮টা দপ্তর আছে, যে দপ্তরগুলো নিয়ে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ অবস্থা। শিক্ষা খাত, তারপর প্রশাসনিক, যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর, এবং বিশেষ করে রেলওয়ে এবং হাসপাতালগুলো, এই বড় বড় সেক্টর গুলো নিতে আউটসোর্সিং এর নামে যেভাবে হলিউড চলছে, উনি বলেছেন যে একজনের কাগজপত্র দাখিল করে টেন্ডার নেওয়ার পরে আর একজনকে টাকা দেওয়া ঢুকায়। এই যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এটা একমাত্রই নিয়োগ, এই আউটসোর্সিং নিয়োগ বন্ধ এবং ঠিকাদার কথাটা বাতিল করতে হবে। এই ঠিকাদার কথাটা যখনই বাতিল হয়ে যাবে তখন এই বাণিজ্যটা রাখবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে আউটসোর্সিং নিয়োগ দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের ভিড় ভেঙে দেওয়া হচ্ছে একদিকে, আর একদিকে প্রত্যেকটা বছরেই বা প্রত্যেকটা মাসেই অফিসার নিয়োগ হচ্ছে। যাই দেখবেন একজন অফিসার একটা ফাইল উপস্থাপন করে, ওরা শুধু করে একটা স্বাক্ষর, আর আমার এই কর্মচারীরা এই ফাইল লোডিং থেকে শুরু করে টাইপিং থেকে শুরু করে টোটালি উপস্থাপন করে আমাদের কর্মচারী। তাইলে একজন স্বাক্ষরের জন্য একজনকে এত টাকা বেতন দিয়ে রাখতে হবে, আর আমার ৮,২৫০ টাকা বেতন দিয়ে ৪ জন কর্মচারী রাখতে পারবেন, এটা কারণ রাখতে। সেটাতে দেখবেন হাসপাতালগুলো নিতে বেহাল দশা অবস্থা বানানো হয়েছে। এভাবে বিভিন্ন লেজুর ভিত্তিক বলি, আমরা যাই বলি, যে বিভিন্ন ওয়াকখানে নিয়োগ দেওয়ার পরে দেখা গেছে ওই কর্মচারীরা আমাদের ঠিক মতন বেতনও পাচ্ছে না, আবার কাজও পাচ্ছে, কাজও সঠিকভাবে সাপ্লাই দিতে পারতেছে না। এই ডিসি অফিসগুলো একই কেস। আমি কিছুদিন আগে প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন নামে একটা সংগঠন আমাদের দাওয়াত করেছিল। সেখানে দেখা গেছে ৩০ বছর, ৩২ বছর, ৩৫ বছর পর্যন্ত একজন কর্মচারী চাকরি করতেছে, তার কোন চাকরি কোনো নিশ্চয়তা নেই। তাইলে একটা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী যারা পরিচালিত হচ্ছে কেন? তাহলে কি সেই সরকারি দপ্তরে কি ওই কর্মচারীর দরকার নাই? আর যদি কর্মচারী দরকারই হয়, তাহলে কেন রাজস্ব খাতে নিয়োগ হবে না? একটা শিক্ষা প্রতিষ্ঠান যার বাংলাদেশের আলোকিত করবে যে মেরুদণ্ড আমাদের, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে দিনাদিন। সুযোগ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে। তো আমি রিটায়ার করেছি প্রায় বছর 10 আগে, তারপরে এখন অন্যান্য কাজে আছি। তো আমার মনে হয় যে আপনাদের বেশ কিছু আপনাদের কোয়াইট ভাইব্রেন্ট, আপনারা কোয়াইট ভাইব্রেন্ট, খুব অ্যাক্টিভ, এবং নিয়মিত আমরা দেখি আপনাদের বক্তব্যগুলো, আপনাদের আলোচনাগুলো, সভা সমিতিগুলো, দাবি দেওয়া, এটা নিয়মিত দেখি, এবং সেটা একটু দূর থেকে দেখি। সত্যি কথা বলতে গেলে একটু দূর থেকে দেখি। এখন এই সুযোগ হলো লেবার কমিশনে আপনারা সরাসরি আসছেন, আপনাদের সরাসরি আপনাদের কথাগুলো জানার সুযোগ হবে আমাদের, এবং আমরা যেটা চেষ্টা করব এই লেবার কমিশন থেকে এই বক্তব্যগুলোকে আমরা যাতে রিফ্লেক্ট করতে পারি, আমাদের যে রিপোর্ট হবে সেই রিপোর্টে দিতে পারি। আমরা আমাদের একটা মেয়াদ আছে, এই মেয়াদের পরে এটা 90 দিনের মধ্যে আমাদের জমা দেওয়ার কথা। চেষ্টা করবো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা জমা দিব এই আপনাদের বক্তব্যগুলো, এটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তো আমার মনে হয় যে একটু লিখিত আপনারা অনেকগুলো নিয়ে আসছেন, এই বক্তব্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো এবং আগামীতে আর ফ্রিলি আপনাদের বক্তব্যগুলো দিতে পারবেন, এবং যেটা আমরা এটা আমরা নিয়ে আসতে করবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা সুপারিশ করছি স্যার। পাশাপাশি স্যার আমাদের ওইখানে কিছু আউটসোর্সিং কর্মচারী আছে এবং কিছু ডেইলি লেবার বলতে কিছু কর্মচারী নিয়োগ হচ্ছে স্যার। দুঃখের বিষয় হলো স্যার, সরকার আমাদের নিয়োগ দিচ্ছে স্যার, কিন্তু আমরা 6 মাস 8 মাস হয়ে যায়, কিন্তু আমরা তাদের বেতন পরিশোধ করতে পারি না স্যার। যদি একজন লোক কাজ করে স্যার 6 মাস 8 মাস পরে যদি বেতন পায় না স্যার, তার ফ্যামিলিটা কিভাবে চলে স্যার? তার চেয়ে ভালো স্যার আমরা রিক্সা চালাইলে স্যার ফ্যামিলি চালাইতে পারতাম স্যার। কিন্তু স্যার আমরা বেতনটা যেহেতু আমাদের সরকার নিয়োগ দিয়েছে, আমাদের বেতনটা যদি প্রতি মাসে দিত স্যার,
তাহলে আমরা গরিব কর্মচারী স্যার আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য বা আমাদের সংসার চালানোর জন্য সহায়তা হইতো স্যার। চাকরি করি আমরা স্যার সংসার চালানোর জন্য স্যার, যদি আমরা টাইম মতো বেতনটা না পাই তাহলে তো স্যার আমরা সংসার চালাতে পারি না স্যার। পাশাপাশি স্যার শুধু ঢাকা মেডিকেল না, পুরো স্বাস্থ্য খাতে স্যার অনেকদিন যাবত স্যার নিয়োগ নেই।